নবম শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের বাংলা নবম শ্রেণী প্রবন্ধ দাম নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রথম ইউনিটের সিলেবাসের আলোকে আমি একটা সাজেশনের মধ্যে যে কয়টা প্রশ্ন আসবে সমস্ত প্রশ্ন যাতে তোমাদের সকল পরীক্ষায় কমন বাদে এবং প্রতিটি লাইন ধরে ধরে সমস্ত প্রবন্ধ আমি তোমাদের বিশ্লেষণ করব। সমস্ত প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলি আমি তোমাদের বিশ্লেষণ করব। যাই হোক, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যাতে এরকম ভিডিও আরও অনেক পেতে পারো। যেহেতু দাম লিখেছে নারায়ণ গঙ্গোপাধ্যায়, তোমরা একটা পিকচার দেখতে পাচ্ছ। হ্যাঁ, স্কুলে কি সেই বিবেচিকা আমি একটু বড় করেই দেখিয়েছি। যে ছিলেন ভদ্রলোক, আমাদের অঙ্ক কষাতেন আচার্য, পরিষ্কার ছিল মাথা। যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করেছি, একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে, তারপরে এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে। খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো খড়ি, হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছড়িয়ে দিয়ে তৎক্ষণাৎ আর একটি তুলে নিতেন এবং একটু পরে আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন মুখস্থ, কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না, মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আঁকা থেকেই কষা রয়েছে, অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিকই আর সঙ্গে সঙ্গে তার উপরে খড়ি বুলিয়ে চলছেন। অঙ্কে যারা 100-র মধ্যে 100 পায় ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো, আর আমাদের মতো তো যেসব অঙ্ক বিশারদের টেনে টুনে কুড়িয়ে উঠাতে চাইতো না, তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে। প্রকাণ্ড হাতের প্রচণ্ড ঝড়, চর খেয়ে মাথা ঘুরে যেত, কিন্তু কাঁদবার জো ছিল না। চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, তার উপরে কাঁদতে লজ্জা করে না? এখন পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব, তা উনি পারতেন। হ্যাঁ, ওর চরের জোর থেকে আমরা তা আন্দাজ করে নিয়েছিলাম। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন একটা অঘটন কল্পনাও করতে পারতেন না। মাস্টারমশাই বলতেন, প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল জানিস? যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিতে। স্বর্গের দরজাতেও ঠিক ওই একই কথা লেখা আছে। যদি সেখানে যেতে চাস তাহলে স্বর্গের খবরটা মাস্টারমশাই কোত্থেকে জোগাড় করলেন তিনিই জানেন। প্লেটো তো তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে এ নিয়ে আমরা কোনোদিনে মাথা ঘামাইনি। তাছাড়া যে স্বর্গ পা দিয়ে জ্যামিতির এক্সট্রা কষতে হবে কিংবা স্কোয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে, সে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূর থেকে আমরা নিরাপদ বোধ করতুম। ম্যাট্রিকুলেশন গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলাম মাস্টারমশাইয়ের হাত থেকে, কিন্তু অঙ্কে সেই বিভীষিকা মন থেকে গেল না। এমএ পাশ করার পরও স্বপ্ন দেখেছি পরীক্ষার লাস্ট বেল পরও, অথচ একটা অঙ্ক আমার মিলছে না। মাস্টারমশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন, দু চোখ দিয়ে তার আগুন ঝরছে, দাঁতে দাঁতে ঘষে বলেছেন, মাথার উপরে ঘুরন্ত পাখা সত্ত্বেও ঘামে নিয়ে আমি জেগে উঠেছি। মৃদু নীল আলোয় দেখেছি চেনা ঘরটাকে, চোখে পড়েছে সামনে আমার পড়ার টেবিল, আমার বইপত্রের স্তূপ, গভীর স্তূপের সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না, আমি কলেজে বাংলা পড়াই। একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এলো, আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে। আমি জানলাম লেখক হিসাবে আমি অত্যন্ত সামান্য ব্যক্তি, আমার ছেলেবেলার গল্প কারো কোনো কৌতূহল নেই। তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে তা লোককে শোনাতে পারি। কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না। তারা জানালেন সাহিত্যের ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণেরা কেউই তাদের বিশেষ পাত্তা দেয়নি। অতএব আমি ভাবলাম যে তাহলে নির্ভয়ে লিখতে পারি, ওরা নিজেরাই ছাড়া তাদের কাগজের বিশেষ পাঠক নেই, সুতরাং আমরা আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না। কয়েকটি ঘরোয়া মানুষের কাছে গল্প বলবো, ওটা প্রীতির ব্যাপার, পদমর্যাদা নয়। হ্যাঁ, কাগজ কলম নিয়ে বসে গেলুম। মনে হলো একটি এলো মাস্টারমশাইয়ের কথা, লিখলুম তাকে নিয়ে। ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয়, লেখবার সময় কল্পনার খাদ কিছু মিশিয়ে নিলাম, সেটা বলার বাহুল্য। সেই সঙ্গে সদুপদেশে একটু বর্ষণ করেছিলাম। মূল কথাটা এই ছিল, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। গাধা পিঠে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত পায়, তার প্রমাণ আমি নিজেই। মাস্টারমশাই আমাকে এত প্রহার করে অঙ্ক শেখাতে পায়নি, বরং যে শিখেছিলাম তাও ভুলেছি। এখন দুয়ে 4 না 5 হয়, তাই নিজের মধ্যে সন্দেহ জাগে। পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে 10 টাকা দক্ষিণে দিয়ে গেছেন। মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকু আমার নগদ লাভ। তারপর আরও অনেক দিন পার হয়ে গেল, সেই লেখার কথা ভুলে গেলেও মাস্টারমশাই এর বয়স বেড়েছে, বিনিদ্র রাত্রিযাপনের মতো অনেক সমস্যা এসে দেখে গেছে জীবনে। বর্তমানে নাভিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না। এমনি সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো, ওদের বার্ষিক উৎসব, অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে এবং বক্তৃতা দিতে হবে। এইসব উপলক্ষে বিনা পয়সা ফেরানো যায়। তাছাড়া কলকাতা থেকে কেউ
বাইরে গেলেই তার রাজোচিত সংবর্ধনা মেলে। এখানে চড়ুই পাখি, সেখানে রাজহংসের সম্মান পায়। কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই শুভব। আমি সুযোগটা ছাড়তে পারলুম না। গিয়ে পৌঁছতে চা খাবার আতিথেয়তার উচ্ছ্বাস। ছেলেরা তাহলেই দুজনে সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেলেন। এমনকি খানকয়েক অটোগ্রাফের মতো খাতা পর্যন্ত এগিয়ে গেল। রোমাঞ্চিত কলেবরে আমি স্বাক্ষরের সঙ্গে বাণী বিতরণ করতে লাগলাম। ব্যক্তি হিসাবে আমি যে এত মূল্যবান এর আগে কে ভেবেছিল সে কথা সবাই জকিয়ে বক্তৃতা করা গেল। রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলুম আর কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম বার্নার্ড শোয়ের নামে। শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম, তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল। আর হলো ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বলেন, ভারী চমৎকার বলছেন আপনি, যেমন সারগর্ভ তেমনি সুন্দর। তারপর আমি বিনীত হাসিতে বললাম, মা শরীরটা তেমন ভালো নেই, তাই মনের মতো করে বলতে পারলাম না। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময় চোখ কপালে তুললো। শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার? শরীর ভালো থাকলো তো অর্থাৎ প্রলয় হয়ে যেত। আমি উদার হাসলুম, যদিও মনে মনে জানি এই একটা সর্বার্থ সাধক বক্তৃতায় আমার সম্বল। রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত এটাকেই একদিক ওদিক করে চালিয়ে দিই। স্তুতিতে স্ফীতি মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি। এমন সময় একটা ছেলে এসে খবর দিল এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান। প্রিন্সিপাল বলেন, বেশ তো, ডেকে আনো এখানে। ছেলেটা বলল তিনি আসতে চাইছেন না, বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন। আমার বক্তৃতায় নিশ্চয়ই কেউ অভিভূত হয়েছেন এবং আমাকে অভিনন্দন জানাবে। এই অভিজ্ঞতা আগেও হয়েছে, সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললাম, আচ্ছা চলো আমি যাচ্ছি। হলের বাইরে ছোট একটা মাঠ, তরল অন্ধকারে ঢাকা। অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলাম না। তারপর চোখে পড়লো মানুষটাকে, কুঁজো লম্বা চেহারা, মাথার সাদা চুলগুলো চিকচিক করছে। ডাকলেন সুকুমার। আমি চমকে উঠলাম, এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে? সেটা যেমন আশ্চর্য, তার চেয়ে আশ্চর্য ওই গলার স্বর। আমার মনটাকে অদ্ভুতভাবে দুলে দুলে স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। হ্যাঁ, আমাকে চিনতে পারছে না সুকুমার, আমি চিনেছি। ভয় পাওয়ার অর্থটা বুঝতে আরও বাকি নেই। ওই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে আছে। জানি এখন একটা ভয়ঙ্কর চর আমার পিঠের উপর নেমে আসবে। সেই ভয়টা কঙ্কাল লুকিয়েছিল মনের চোরাকুটিতে। ওই স্বর বিদ্যুতের আলোর মতো উদ্ভাসিত করে তুলছে আমার মতো। তখনই ওর পায়ে নেমে এলো, মাস্টারমশাই আপনি? মাস্টারমশাই বললেন, বেঁচে থাকো বাবা, যশস্বী হও। রিটায়ার করার পর এখানে এসেই মাথা গুঁজেছি, বাড়ি থেকে বেরোইনি। আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি। খুব ভালো বলেছো সুকুমার, খুব খুশি হয়েছি, কিন্তু আমি খুশি হতে পারলুম না। বিজ্ঞানের ছাত্র বলে মাস্টারমশাই, বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করার চোখ। আজ আমার বক্তৃতার ফাঁপা মানুষ দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি তাহলে সেটা আমার কৃতিত্ব নয়। ওর মনের বয়স বেড়েছে বলে অপরাধীর মতো চাইলুম না স্যার, আপনার সামনে মাস্টারমশাই আমাকে বলতে দিলেনই না। তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়। কিছু দিতে পারিনি, খালি শাসন করেছি, পীড়ন করেছি। বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শতছিন্ন এক জীর্ণ পত্রিকা। একদিন আমার ছেলে এই টেনে আমাকে দেখালো, পরে আনন্দে আমার চোখে জল এলো। কতকাল হয়ে গেল, তবে সুকুমার আমার মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে, সকলকেই লেখা আমি দেখাই, বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। মুহূর্তে আমি জিভ শুকিয়ে গেল, লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছা করলো। একটা কিছুই বলতে চেষ্টা করলাম, কিন্তু মুখে কথা ফুটলো না। মাস্টারমশাই গলা ধরে এসেছিল, একটু চুপ করে থেকে বলেন, কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার, কি বলবো, তোমার এই লেখাটা সবসময় আমার সঙ্গে থাকে। এই হচ্ছে তোমাদের টোটাল গল্প। তাহলে এই গল্প থেকে তোমাদের যদি আমি কেন গল্পটা পড়লাম, তোমরা অনেকেই গল্প রিডিং পড়তে চাও না, কাজে গল্প রিডিং পড়ে তারপর প্রশ্নগুলো পড়লে অনেক প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। স্কুলে কি বিভাষিকা ছিলেন? স্কুলে বিভাষিকা ছিলেন কে? স্কুলে বিভাষিকা ছিলেন ভদ্রলোক, ঠিক আছে। কি বিভাষিকা যে ছিলেন স্কুলে? বিভাষিকা ভদ্রলোক। মাস্টারমশাই যে বিষয় পড়াতেন, অঙ্ক পড়াতেন। তারপরে হ্যাঁ, খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো কে? খড়ি। মাস্টারমশাই ছবির মতো সাজিয়ে দিতেন কে? অঙ্ক। তারপরে পৃথিবীতে যত ড্যাশ ছিল সব যেন ওর মুখস্থ, অঙ্ক ছিল। প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল, যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। পত্রিকা থেকে ফরমাস এসেছিল, কি ফরমাস এসেছিল? ছেলেবেলার গল্প লেখার। ছবিটা যা ফুটলো তা হলো উজ্জ্বল নয়। গাধা পিটিয়ে করতে ড্যাশ,
ক্যাশ, হ্যাঁ ঘোড়া। হ্যাঁ, পত্রিকা কর্তৃপক্ষ গল্প লেখার দক্ষিণে দিয়েছিলেন কত? হ্যাঁ 10 টাকা। তারপরে এখানকার চড়ুই পাখি সেখানে সম্মান পায় কি? সে রাজহংসের। গল্পকথক তার বক্তৃতায় রবীন্দ্রনাথের উক্তি ব্যবহার করেছিলেন 12টি। হ্যাঁ, গল্পকথক ইংরেজি কোটেশন যার নামে চালিয়েছিলেন সে হচ্ছে জর্জ বার্নার্ড শো। তারপর কথককে যে নামে অঙ্কের শিক্ষক ডেকেছিলেন সে হচ্ছে সুকুমার। তারপরে সেই কুবের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না, কি পাওয়া যায় না? ক্ষমা পাওয়া যায় না। এ হচ্ছে তোমাদের MCQ প্রশ্ন। এবার আমরা 1 নম্বরের ভেরি শর্ট কোশ্চেন অ্যান্সার। গল্পকথক এর স্কুলে যে বিভীষিকা ছিলেন তিনি কে? যে বিভীষিকা ছিলেন সেটা হচ্ছে অঙ্কের মাস্টার মশাই। ঘন্টার পর ঘন্টা ছেলেরা কি নিয়ে পণ্ডশ্রম করত? হ্যাঁ, অঙ্ক নিয়ে পণ্ডশ্রম করত। তারপরে স্কুলের মাস্টার মশাইয়ের হাতের ঘড়ি যখন ভেঙে যেত তখন তিনি কি করতেন? খড়ি। হ্যাঁ, খড়ি যখন ভেঙে যেত তখন অঙ্ক করার সময় হাতের খড়ি হঠাৎ ভেঙে গেলে অঙ্কের মাস্টারমশাই বিরক্ত হয়ে তা তিনি ছাত্রদের দিকে ছুঁড়ে মারতেন। আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম কি দেখার কথা বলা হয়েছে। দাম গল্পে ছোটোবেলায় যখন স্কুলে অঙ্কের মাস্টারমশাই জটিল অঙ্কগুলো অনায়াসে ব্ল্যাকবোর্ডের ছবির মতো সাজিয়ে দিতেন তখন তার ছাত্ররা রোমাঞ্চিত হয়ে দেখতো। ওর ভয় তারও তটস্থ হয়ে থাকতো। এখানে ওর এবং তারা বলতে কাদের কথা বলা হয়েছে? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পে ওর বলতে স্কুলে সেই মাস্টারমশাইয়ের কথা বলা হয়েছে এবং তারা বলতে যারা অঙ্কে 100-তে 100 পায় তাদের কথা বলা হয়েছে। তা উনি পারতেন। উনি কি পারতেন? অঙ্কের মাস্টারমশাই অঙ্ক না পারা ছাড়া ছাত্রদের কাঁদতে দেখলে পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দিতে পারতেন। হ্যাঁ, এখানে তার প্রবেশ নিষেধ। কোথায় কাদের? এখানে বলতে প্লেটোর দোরগোড়ায় বোঝানো হয়েছে এবং যারা অঙ্ক পারে না তাদের দার্শনিক প্লেটোর দোরগোড়ায় প্রবেশ নিষেধ। অঙ্ক সেই বিভীষিকা মন থেকে গেলে না। এর কারণ কি? অঙ্কের মাস্টারমশাই শাসন গর্জন শাস্তি গল্পকথকের অন্তর্মনে গভীরভাবে চেপে বসায় তা মন থেকে কখনোই পুরোপুরি মুছে যায়নি। MA পাশ করার পরও স্বপ্ন দেখেছি। কে কি স্বপ্ন দেখেছেন? গল্পকথক সুমুখার স্বপ্ন দেখেছেন পরীক্ষা শেষ ঘন্টা আসন্ন, তবু অঙ্ক মিলছে না আর মাস্টারমশাই আগুন ঝরা চোখে তাকিয়ে আছেন। তাহলে নির্ভয়ে লিখতে পারি। কতকের এই নির্ভয়তার কারণ কি? পত্রিকাটির পাঠক সংখ্যা সীমিত হয়, কতকের আত্মকথা অন্য কারো কাছে স্পর্ধার মনে হবে না এই ভেবে তিনি নির্ভয়ে লিখেছেন। তবে গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পশুত্ব পায়। পঞ্চত্ব বলতে কি কি বোঝানো হয়েছে? এখানে গাধার পঞ্চত্ব বলতে দুর্বল ছাত্রদের সামান্য সম্ভাবনাটুকুরও অপমৃত্যুর ঘটার কথা বলা হয়েছে। তার প্রমাণ আমি নিজেই। কে কিসের প্রমাণ? দাম গল্পের সেই মাস্টারমশাই শাসন ও শাস্তির মাধ্যমে যে কাউকে কিছু শেখানো যায় না, গল্পকথক সুমুখার নিজে এই ঘটনার সবচেয়ে বড় প্রমাণ। পত্রিকা কর্তৃপক্ষ সুকুমারকে কত দক্ষিণায় দিয়েছিল? গল্পকথক নিজেরা স্কুলের মাস্টারমশাইকে নিয়ে গল্প লেখার জন্য পত্রিকা কর্তৃপক্ষ গল্পকথক সুকুমারকে সাম্মানিক 10 টাকা দক্ষিণা দিয়েছিল। মাস্টারমশাইয়ের কাছে থেকে এইটুকুই আমার নগদ লাভ বলতে বক্তা কি বুঝিয়েছেন? গল্পকথক মাস্টারমশাইকে নিয়ে গল্প লিখে 10 টাকা সাম্মানিক হিসাবে পেয়েছিলেন। একেই তিনি নগদ লাভ বলেছিলেন। আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল। মন দুলে উঠেছিল কেন? এক অতি পরিচিত আচার্য গলায় গল্পকথকের নাম ধরে কেউ ডাকলে তার মন দুলে উঠেছিল। একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। এমন ঘটার কারণ কি বলতে তোমার মনে হয়? সুকুমার অন্তর মনে মাস্টারমশাই সম্পর্কে ভীতি আতঙ্ক প্রচণ্ড থাকায় মাস্টারমশাইয়ের গলা শুনে তার শরীরে শিহরণ বয়ে যায়। লুকিয়েছিল মনের চোরাকুটিতে। কি লুকিয়েছিল? ছেলেবেলায় অঙ্ক না পারলেই মাস্টারমশাইয়ের কাছে শাস্তি পাওয়ার স্মৃতি লুকিয়েছিল গল্পকথক সুকুমারের মনের চোরাকুটিতে। আর বলতে পারলেন না কেন? অধ্যাপক ছাত্রের কাছে আবেগ বিহ্বলিত বৃদ্ধ অঙ্কের মাস্টার মশাইয়ের চোখে জল এসে পড়ায় তিনি তার কথা শেষ করতে পারেননি। এমন সময় একটা ছেলে এসে খবর দিল। কি? একটা ছেলে এসে খবর দিয়েছিল যে এক বয়স্ক ভদ্রলোক সুকুমারের সঙ্গে দেখা করতে চান। তারপর চোখে পড়লো মানুষটাকে। মানুষটা দেখতে কেমন ছিল? মানুষটার চেহারা ছিল কুঁজো এবং লম্বা এবং মাঠের তরল অন্ধকারেও তার সাদা চুলগুলো চিকমিক করছিল। এই হচ্ছে তোমাদের ভেরি শর্ট প্রশ্ন। এবার আমি একটু যদি ব্যাখ্যাভিত্তিক অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন হতে পারে, 2 নম্বরের প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, এখানে যার কথা বলা হয়েছে তিনি কেন বিভীষিকা ছিলেন? আলোচ্য উদ্ধৃতাংশে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের কথা সুকুমার স্কুলের অঙ্কের মাস্টারমশাইয়ের কথা বলা হয়েছে। অঙ্কে অসাধারণ দক্ষ সেই মাস্টারমশাই যে কোনো অঙ্কই মুহূর্তে সমাধান করে ফেলতেন। তিনি বিশ্বাস করতেন যে এক না জানলে জীবন বৃথা। তাই মাস্টারমশাই অত্যন্ত নিষ্ঠভাবে ছাত্রদের অঙ্ক শেখানোর চেষ্টা করতেন। ছাত্ররা এ না পারলে কুষ্ঠ মাস্টারমশাই প্রকাশ
হারে প্রচণ্ড চর তাদের পিঠে নেমে আসতো, কিন্তু কাঁদবার জো ছিল না। এখানকার তিনি ছাত্রদের কাছে বিভীষিকা ছিলেন। তারপরে ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো। কার ভয়ে কারা তটস্থ? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে অঙ্কের মাস্টারমশাইয়ের ভয়ে যারা পরীক্ষায় 100-তে 100 পেত তারাই তটস্থ হয়ে থাকতো। স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন অসাধারণ দক্ষ। যে কোনো জটিল অঙ্কই তিনি অনায়াসে সমাধান করে ফেলতেন। মাস্টারমশাই মনে করতেন অঙ্ক না জানলে জীবন বৃথা, তাই তিনি অত্যন্ত নিষ্ঠভাবে ছাত্রদের অঙ্ক শেখাতেন। কিন্তু ছাত্ররা অঙ্ক না পারলে তিনি ভয়ানক রেগে গিয়ে তাদের মারতেন বলে লেখাপড়া ভালো ছাত্ররাও তাকে ভয় পেত। এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব। বক্তা কেন পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেছেন? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্প থেকে নেওয়া উক্তিটি সুকুমার স্কুলের অঙ্কের মাস্টারমশাইয়ের অঙ্ক অন্তঃপ্রাণ। মাস্টারমশাইয়ের ক্লাসের কোনো ছাত্র অঙ্ক না পারলে তার পিঠে নেমে আসতো তার প্রকাণ্ড হাতের প্রচণ্ড চর। সেই চর খেয়ে কোনো ছাত্র কাঁদলেই তাকে তিনি পা ধরে পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি দিতেন। তার মতে অঙ্ক না পারা এবং কাদা দুটোই পুরুষ মানুষের পক্ষে চরম লজ্জার বিষয়। দুচোখ দিয়ে তার আগুন ঝরছে। কার কথা বলা হয়েছে? তার দুচোখ দিয়ে আগুন ঝরছে কেন? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে সুকুমার স্কুলের অঙ্কের মাস্টারমশাই দুচোখ দিয়ে আগুন ঝরছে অঙ্কে বরাবর দুর্বল সুকুমার MA পাশ করার পরও স্বপ্ন দেখতেন যে তিনি অঙ্ক পরীক্ষা দিচ্ছেন। শেষ ঘন্টা পড়ার সময় হয়ে গেছে, কিন্তু তার একটা অঙ্ক মিলছে না। সুকুমারের স্কুল জীবনে অন্যতম আতঙ্ক অঙ্কের মাস্টারমশাই গার্ড হয়ে তার সামনে এসে দাঁড়িয়েছেন এবং ছাত্র অঙ্ক পারছে না দেখে মাস্টারমশাই দু চোখ থেকে আগুন ঝরছে। আমাদের মতো নগণ্য পক্ষে ততই সুখবহ। আমাদের বলতে যাদের কথা বলা হয়েছে তাদের কাছে কোন বিষয় সুখবহ? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পের কথক সুকুমার আমাদের বলতে তার মতো মাঝারি মাপের লেখকদের বুঝিয়েছেন। বাংলাদেশের প্রত্যন্ত একটি কলেজে বার্ষিক অনুষ্ঠানে অতিথি হওয়ার ডাক পেয়ে সুকুমার আলোচ্য উক্তিটি করেছেন। কলকাতা একজন লেখকের প্রকৃত স্থান সম্পর্কে গ্রামের মানুষের স্বচ্ছ ধারণা থাকে, লেখকের মর্যাদা এবং সম্মান পান। এই ব্যাপারটি সুকুমারের সুখবহ বলেছেন। একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। বক্তার ভয়ে শিহরণ হওয়ার প্রকৃত কারণটি কী ছিল? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পের বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের কলেজের অন্ধকারে ঢাকা মাঠে এক ভদ্রলোক কথক সুকুমার নাম ধরে ডাকলে তার ভয়ে শিহরণ হয়। অচেনা এলাকায় অপরিচিত ব্যক্তির মুখে নিজের নাম শুনে অবাক হওয়ার পরমুহূর্তে সুকুমার কণ্ঠ স্বরটি শুনতে পারেন। স্কুলের বিভীষিকা স্বরূপ অঙ্কের মাস্টারমশাই গলার আওয়াজ কথকের মনে তার ছোটোবেলার অঙ্ক না পেরে মার খাওয়ার স্মৃতিকে জাগিয়ে তোলে। এটাই ছিল তার ভয়ের প্রকৃত কারণ। আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। বক্তার ছাত্র তাকে কীভাবে অমর করেছে? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে অঙ্কে অসাধারণ দক্ষ মাস্টারমশাই ভাবতেই পারতেন না যে তার ছাত্ররা অঙ্ক পারবেন না। মেরে বকে ছাত্রদের তিনি অঙ্ক শেখাতে চাইতেন, ফলে ছাত্রদের কাছে তিনি ছিলেন বিভীষিকা। তার এক ছাত্র সুকুমার পরবর্তীকালে মাস্টারমশাইকে নিয়ে তার বিভীষিকাময় অভিজ্ঞতা একটি পত্রিকায় লিখেছিলেন। সেটি পরেই সরল মনের মাস্টারমশাইয়ের মনে হয়েছিল ছাপার অক্ষরে তার কথা লিখে তার ছাত্র তাকে অমর করে দিয়েছে। এবারে দাম গল্প রচনাধর্মী প্রশ্ন, যেটা 5 নম্বরের প্রশ্ন হিসেবে আসে। এ অপরাধ আমি বইব কী করে? এ লজ্জা আমি কোথায় রাখবো? অপরাধ বোধ এবং আত্মগ্লানি দূর হয়ে কিভাবে বক্তার আত্মশুদ্ধি ঘটল তার সংক্ষেপে লেখো। দাম গল্পে কথকের ছোটোবেলার বিভীষিকার ছিলেন তার স্কুলের অঙ্কের মাস্টারমশাই। অঙ্ক শেখানোর জন্য তার কঠোর শাসন, তীব্র বকাঝকা কথকের কাছে আতঙ্ক হয়ে গিয়েছিল। সেই আতঙ্কের রেশ এতটাই তীব্র ছিল যে MA পাশ করার পরও দুঃস্বপ্নে মাস্টারমশাই এসে হাজির হতেন সামনে। তারপরে যখন জেগে উঠে ভাবলেন যে তিনি এখন কলেজে বাংলা পড়ান, স্কুলের অঙ্ক করেন না, তখন এক গভীর তৃপ্ত অনুভব করলেন। মাস্টারমশাইয়ের ওপারে মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ কথক পেয়ে যান যখন একটি পত্রিকার পক্ষ থেকে ছেলেবেলার গল্প লেখার অনুরোধে আসে। তার লেখায় উঠে তার একটি তাড়না করে যে কাউকে শিক্ষা দেওয়া যায় না, নিজের অঙ্ক শেখার ব্যর্থতার কথা বলে এই কথা বুঝিয়ে দেন। কথক কিন্তু বাংলাদেশের প্রান্তবর্তী কলেজের বক্তৃতা দিতে গিয়ে বহুদিন পরে বয়সের ভারে জীর্ণ সেই মাস্টারমশাইয়ের সঙ্গে যখন কথকের আবারও দেখা হয়, কথক সেই সব ধারণা পাল্টে যায়। মাস্টারমশাই শুধু তার বক্তৃতার প্রশংসাই করেন না, জামার পকেট থেকে বের করেন সেই জীর্ণ পত্রিকা, যাতে ছিল মাস্টারমশাই নিয়ে কথকের লেখা বাল্য স্মৃতিটি। আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। মাস্টারমশাইয়ের মুখে এই কথা শুনে আত্মগ্লানিতে মাটিতে মিশে যান কথক। সন্তান বড় হলে অন্যায় শুধরে দেবে, নিজের এই মূল্যায়নে মাস্টারমশাই যেন অনন্য মহিমা নিয়ে ধরা পড়ে কথকের সামনে। কথকের মনে হয় তিনি যেন স্নেহ মায়া মমতার এক মহাসমুদ্রের সামনে এসে দাঁড়িয়েছেন। এই লজ্জাবোধে আর মাস্টারমশাইয়ের উদারতার সামনে নত হওয়ার মাধ্যমে তার আত্মশুদ্ধি ঘটে।
দাম ছোট গল্পটি অবলম্বনে মাস্টারমশাই চরিত্র বর্ণনা করো। নারায়ণ গঙ্গোপাধ্যায় দাম একটি অসাধারণ ছোট গল্প। গল্পটিতে মাস্টারমশাই এক অসামান্য চরিত্র। স্কুলের মাস্টারমশাই ছিলেন অঙ্ক অসাধারণ দক্ষ। যে কোনো জটিল অঙ্কই তিনি একেবারে একবার মাত্র দেখে তখনই অনায়াসে সমাধান করে ফেলতে পারতেন। আবেগময়তা, মাস্টারমশাই বিশ্বাস করতেন এক ভালোবাসা ও অত গাড়া প্রতিটি ছাত্র এবং তার কর্তব্য হলো ছাত্রদের মধ্যে প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা, অঙ্কের প্রতি ভালোবাসা জাগিয়ে। এই আবেগের কারণে ছাত্ররা না পারলে তার একাহারে একাগ্রতা চর নেমে আসতো তাদের পিঠে। এজন্যই মাস্টারমশাই ছাত্রদের কাছে মূর্তিমান বিভীষিকা হয়ে উঠছিলেন। উদারমনা, ছাত্র সুকুমার বাল্যস্মৃতিতে লেখা সমালোচনাকে তিনি উদারমনা সন্তানের অধিকার বলে গ্রহণ করেছিলেন। ছাত্র তাকে মনে রেখেছে, এইটুকু বৃদ্ধ মাস্টারমশাইয়ের কাছে সবথেকে বড় পাওয়ার কথা হয়ে উঠছে। সার কথা, মাস্টারমশাই যেটা করতে পারে, পারেনি, সেটা হলো সব বিষয় সকলের প্রিয় নাও হতে পারে। ভীতি কোনো বিষয় ভালোবাসতে শেখায় না, বরং তার থেকে আরও দূরে সরিয়ে দেয়। মাস্টারমশাই শিক্ষা পদ্ধতির এই জটিলতার জন্য ছাত্ররা তাকে ভুল বুঝতো, আসলে কিন্তু তিনি ছিলেন একজন আদর্শ, নিষ্ঠ, কর্তব্যপরায়ণ এবং ছাত্রদের শিক্ষক। তার ক্ষমাসুন্দর দৃষ্টিতে সুকুমারের দেওয়া সব আঘাত তার গায়ে ছাত্রের শ্রদ্ধার ফুল হয়ে ঝরে পড়েছিল। এরপরে দাম ছোট গল্পের সুকুমারের চরিত্রটি আলোচনা করো। আমি তাকে 10 টাকা বিক্রি করেছিলাম, এই উক্তিটির আলোকে সুকুমারের চরিত্রটি আলোচনা করো। অঙ্কে দুর্বল, নারায়ণ গঙ্গোপাধ্যায় দাম ছোট গল্পের কথক সুকুমার বরাবরই অঙ্কে দুর্বল ছিলেন। সুকুমারের কাছে স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন মূর্তিমান বিভীষিকা। ম্যাট্রিকুলেশন পর মাস্টারমশাইয়ের হাত থেকে রেহাই পেলেও দীর্ঘদিন সেই জয় সুকুমারকে তাড়া করে ফিরত। পরবর্তীকালে বাংলা অধ্যাপক লেখক সুকুমার একটি অনামিক পত্রিকায় মাস্টারমশাই নিয়ে তার বিভীষিকাময় অভিজ্ঞতার স্মৃতি লিখেছেন। আত্মসমালোচনা, সুকুমার চরিত্রের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো তার আত্মবিশ্লেষণ। তিনি যে মাঝারি মাপের লেখক, তার বক্তৃতায় যে আবেগ সর্বস্ব, অন্তঃসার শূন্য, অত প্রশংসা যে প্রাপ্য নয়, সবটাই তিনি অকপটে স্বীকার শ্রদ্ধাশীল। বহু বছর পর তার স্কুল জীবনে বিভীষিকা অঙ্কের মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হতেই তাকে শ্রদ্ধা জানাতো, কিন্তু সুকুমারের এতটুকু দেরি হয়নি। অঙ্কে মাস্টারমশাই পণ্ডিতজ্ঞকে সুকুমার মর্যাদার সঙ্গে স্বীকার করেছেন। তিনি মাস্টারমশাইকে ভয় পেয়েছেন কিন্তু অশ্রদ্ধা করেননি। সংবেদনশীল সুকুমারের পরিপক্ব মন বুঝেছে যে এতদিন তিনি শুধু মাস্টারমশাইয়ের শাসনের ভীতিকে উপলব্ধি করেছেন, তার স্নেহের ফলকধারাকে অনুভব করতে পারেনি। যে স্নেহ, মমতা, মার মহাসমুদ্র মাস্টারমশাই স্মৃতিকে তিনি 10 টাকা বিক্রি করেছেন, সেই মানুষটির অমূল্য স্নেহ তার মাথায় ঝরে পড়ছে। এইভাবে সুকুমার আত্মজ্ঞানীতে জর্জরিত হন। দাম গল্পটি ছোট গল্প হিসেবে কতটা সার্থক আলোচনা করো। শুধু আয়তনের সংক্ষিপ্ততা নয়, ছোট গল্প বেশ কিছু বৈশিষ্ট্য দাম গল্পে দেখা যায়। চরিত্রের স্বল্পতা, নারায়ণ গঙ্গোপাধ্যায় দাম গল্পটির চরিত্রের সংখ্যা খুবই কম। সুকুমার এবং তার স্কুলের মাস্টারমশাই হলেন গল্পের প্রধান চরিত্র। এছাড়াও কলেজের প্রিন্সিপাল ও কয়েকজন ছাত্র উল্লেখ আছে যাদের ভূমিকা ঘটনা ঘটা পর্যন্ত। দাম গল্পের ঘটনাটা বাহুল্য নয়। গল্পে শুরু হয়েছে সুকুমার ও তার সহপাঠীর সঙ্গে স্কুলের অঙ্কের মাস্টারমশাইয়ের সঙ্গে সম্পর্ক দিয়ে। এর বাইরে অতিরিক্ত কোনো ঘটনার উল্লেখ নেই। সেই সম্পর্কের এই পরিণতিতে গল্প শেষ হয়, ফলে নিশ্চিতভাবে কাহিনীটি একমুখী বলা যায়। গল্পের শেষ চমক, যখন গল্পের শেষ দিকে এসে সুকুমারের সঙ্গে কত করে দেখা হয়, তখন সুকুমার জানতে পারেন যে স্বয়ং মাস্টারমশাই তার লেখা বাল্যচিত্রটি পড়েছেন এবং তার পরে ছাত্র শিক্ষকের সম্পর্কে যেভাবে নতুন ধারণার প্রতিষ্ঠিত হয় তা পাঠকদের নিঃসন্দেহে চমকে দেয়। অতৃপ্তি, মাস্টারমশাই তার সব সমালোচনা আঘাত উদার মনে গ্রহণ করেছেন, এটা জানার পর সুকুমারের সদুক্তি দিয়ে গল্প শেষ হয়। পাঠকের মনে একটা অতৃপ্তি থেকেই যায় যে এটা জানার জন্য যে এরপর কি হলো। সব দিক বিচার করে বলাই যায় যে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম একটি আদর্শ ছোট গল্প। এই হচ্ছে তোমার টোটাল গল্প এবং গল্পের প্রশ্ন। আমি গল্পের রিডিংটা পড়েছি, যদিও একটু ভিডিও বড় হয়েছে, কিন্তু তোমরা অনেকে রিডিং পড়তে চাও না, কিন্তু রিডিং পড়বে বেশি বেশি করে, তাহলে অনেক প্রশ্ন অ্যান্সার যদি তোমার পড়া নাও থাকে তা বানিয়ে লিখতে পারবে। যাই হোক, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এবং তোমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার পরবর্তীতে কোনো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব।